দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতে বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনাম। 23তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল, পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার, প্রস্তুতি সম্পন্ন। ইমরান খানকে নিয়ে খেলছে পাকিস্তান সরকার, হাসপাতাল থেকে ফের কারাগারে প্রেরণ, অনিশ্চিত ভবিষ্যৎ। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, লক্ষ্য নতুন অধ্যায়ের সূচনা। এবারে বিস্তারিত। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান 88 ভোট। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। তার নামেই রাষ্ট্রের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটি মূলত রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের নয়। ফলে রাষ্ট্রপতির পদটির মর্যাদা ও আনুষ্ঠানিক গুরুত্ব যতটা, নির্বাহী ক্ষমতা ততটা নয়। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে রাষ্ট্রপতিকে প্রায় সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সাধারণত সেই দলের সংসদীয় দলের নেতাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে সরকার গঠন করতে পারবেন সে বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে বাধ্য নন। সংবিধান তাকে এ ক্ষেত্রে স্বাধীন ক্ষমতা দিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন প্রধানমন্ত্রী। কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করতে রাষ্ট্রপতি অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুরক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে কি পরামর্শ দিয়েছেন সে সম্পর্কে কোনো আদালত কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। রাষ্ট্রপতির অন্যতম ক্ষমতা হলো দ্বন্দ্ব মওকুফ বা কমানোর ক্ষমতা। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দ্বন্দ্ব রাষ্ট্রপতি মার্জনা স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির পদটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল সাংবিধানিক দায়মুক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। ক্ষমতার সীমাবদ্ধতার বিপরীতে রাষ্ট্রপতির পদটি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশ বিস্তৃত। দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। এই বেতন আয়কর মুক্ত। রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেনমেন্টের জন্য বার্ষিক ভাতা রয়েছে। এই ব্যয়ের নিরীক্ষা করা হয় না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন বঙ্গভবন নির্ধারিত। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। রাষ্ট্রপতি সরকারি কাজে বিদেশ সফরে গেলে সরকার নির্ধারিত হারে ভাতা পান।
এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য বিমান সুবিধাও রয়েছে। বর্তমানে এর সুবিধার পরিমাণ বছরে ২৭ লাখ টাকা। রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, তবে মেয়াদ শেষ হওয়ার পরও উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। একই ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদের রাষ্ট্রপতি থাকতে পারেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া ডিজিটাল করা হলেও কমছে না মানুষের ভোগান্তি। আগের মতোই আছে দালাল চক্রের দৌরাত্ম্য। লাইসেন্স প্রত্যাশীদের অভিযোগ, টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়, তখন যেতে হয় দালালের কাছে। বরাবরের মতো বিআরটিএর কর্তৃপক্ষের দায়সারা উত্তর, অভিযোগের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর মিরপুরে বিআরটিএর সার্কেল অফিস, যেখানে গাড়ি ও মানুষের ভিড় থাকে সারাদিন। ড্রাইভিং লাইসেন্স সহ নানা ধরনের সেবা নিতে আসেন সেবা প্রার্থীরা, এসেই পড়েন ভোগান্তিতে। কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়েই দালালের সহযোগিতা নিতে হচ্ছে সেবা প্রার্থীদের। বিআরটিএ বর্তমানে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করলেও মাঠ পর্যায়ে এখনও দালালের প্রভাব রয়ে গেছে। অনলাইন আবেদনের পর কাগজ হাতে পেলেও পরীক্ষা দিতে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। অভিযোগ আছে, টাকা খরচ না করলে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে পড়ে। আগে লাইসেন্স করতে ১০-১২ হাজার টাকা লাগতো, রেনিউ করতে 10-12 হাজার টাকা লাগে। আপনি ইন্টারভিউ দিতে গেলে দালাল ওই ইন্টারভিউতে পাস করলে এরপরে কই আপনি পাস হয় নাই, আপনি 4,000 টাকা ঢুকাই দেন, পাস। নিজে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি, নিজেই করছি সব কিছু। শুধু একমাত্র পরীক্ষার টাইমে আমি 500-700 টাকা দিতে হয়েছে, নাহলে পরীক্ষাতে ফেল করা দেয়। টাকা না দিলে তো আমার ডেট দিচ্ছে না, কারণ ডেটটা আমার পিছিয়ে দিচ্ছে, যার কারণে এমন করে আমি টাকা দিতে বাধ্য। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ঘরেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লাইসেন্স। বিএসপি পোর্টালে আমাদের সার্ভিস পোর্টাল আছে, সেখানে ঢুকে যা ইনফরমেশনগুলো আছে সেখানে পুট আপ করে ওখানে টাকা দেবেন। আপনি বাসায় বসে কিন্তু কাজটা করছেন। বিআরটির অফিসে যাবেন, সেখানে যায় প্রথমে বায়োমেট্রিকটা দিবেন, তার পরবর্তীতে আপনি পরীক্ষায় অংশগ্রহণ। পরীক্ষাটা আমাদের এখানে সেন্ট্রালি মনিটরিং করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ পেলে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আপনার কাছে মনে হলো যে আপনাকে ফেল করে দিয়েছে, ইচ্ছা করে আমরা কিন্তু সেই ডেটে সেই ক্যান্ডিডেটের পরীক্ষাটা আমরা দেখতে পারি, রিভিউ করে, যে আসলে কি আপনাকে ফেল করিয়ে দিয়েছে কিনা। এখানে কিন্তু সিস্টেম অনেক ডেভেলপ হয়ে গেছে। সো আপনাকে এরকম বলার সুযোগ নেই যে আমাকে ফিল করে দিলে আপনি চ্যালেঞ্জ করেন আমাদের কাছে, আমি আপনাকে টোটাল আপনার খাতা দেখা থেকে আপনি পরীক্ষা দিলেন, গাড়িটা সঠিকভাবে পাস করলেন কিনা সব রেকর্ড থাকছে। বিআরটিএ অফিস দালাল মুক্ত রাখতে অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইজি বাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। ভোর 6টার দিকে এম আসাইদের কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঝুটের 3টি গোডাউন, একটি ইজি বাইক গ্যারেজ ও 5টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 2 জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার পৌরসভার রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি কারাগারে থাকা শামীম রেজার সহযোগী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ধারালো বিদেশি ছুরি, একটি কার্তুজ, 300 গ্রাম হেরোইন, 200 গ্রাম গাঁজা ও মাদক কারবার নিয়ন্ত্রণে 2টি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। গাইবান্ধার নদী ও বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। ওই জাল দিয়ে শিকারের কারণে দেশি প্রজাতির বিভিন্ন মাছ ও জলজ প্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার।
গাইবান্ধার খাল, বিল এবং নদীগুলোতে ঠিক এভাবেই অবাধে চায়না দুয়ারি জালের সরাসরি। এই জালের ফলে খাল বিল গুলো থেকে দেশি প্রজাতির ট্যাংরা, শিং, কই, মাগুর থেকে শুরু করে সকল প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এটি হচ্ছে সেই চায়না দুয়ারি জাল। এই চারখানা ঘরের ভিতরে একটি করে পাড়া অথবা ফাঁদ রয়েছে মাছ প্রবেশ করার জন্য। এই ফাঁদ দিয়ে মাছ একবার প্রবেশ করলে বা কোনো জলজ প্রাণী প্রবেশ করলে সেটি আসলে বের হওয়ার উপায় থাকে না, যার কারণে মূলত এই জালটি নিষিদ্ধ এবং ক্ষতিকর হিসাবে সবার কাছে পরিচিত। জাল এটা খুব ক্ষতিকর, ছোট মাছের পোনাও বাইরে হতে পারে না, মাছ বড় হয় না, আমাদের মাছ পাওয়া যায় না। চায়না জালের মধ্যে পড়লে এই মাছগুলো আর বের হতে পারে না, যার কারণে পোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেশি মাছ আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে। পানির মধ্যে যে ব্যাং, কুচিয়া, পোকা মাকড় যা আছে শুধু মাছই নয়, সবকিছু ঢুকলে বাইরে পায় না। চায়না দুয়ারি জালের ব্যবহার যারা করছেন তারা স্থানীয় বাসিন্দার এবং পেশায় অনেকেই জেলে। জাল দেওয়া হোক, চায়না জাল হোক, ছুসি জাল হোক, কারেন্ট জাল হোক, এটা দিয়ে মাছ মারি আমাদের পেটের দায়ের জন্য। এখন এটার জন্য যদি বাধা আসে সেটা তো আমাদের আর করার কিছুই নেই। গাইবান্ধার ৭ উপজেলার বিভিন্ন জায়গার খাল এবং নদী নালাতে মৎস্য অধিদপ্তর এই ক্ষতিকর জাল দমনের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও এই জাল দমনে কিন্তু অনেক সময় ব্যর্থ হচ্ছেন। চায়না দুয়ারি জালটা এটা বাংলাদেশে স্প্রেড হয়ে গেছে, তো এটা সরকার প্রজ্ঞাপন করে নিষেধ করেছে এবং এই নিষিদ্ধ জালটা মানুষ ইউজ করতেছে কারণ এটাতে মাছ ধরা খুব সহজ। নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে, মোবাইল কোর্ট চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা না হলে আগামীর দিনগুলোতে জলজ জীব বৈচিত্র্যে ব্যাপক হুমকির সম্মুখীন হবে। তাই দ্রুত সময়ের মধ্যে এই জালের ব্যবহার বন্ধের ব্যাপারে কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। আমের মৌসুম প্রায় শেষ, তবুও রাজশাহীর হাটগুলোতে এখনো চলছে আম বেচাকেনা। বাজারে মিলছে আশিনা, গৌরমতি ও কাটিমন সহ বিভিন্ন জাতের আম, কিন্তু সরবরাহ কমে আসায় দাম বেড়েছে। আমের মৌসুম শেষ হলেও রাজশাহীর বানেশ্বর বাজারে চলছে আমের কেনাবেচা। দূর দূরান্ত থেকে আম বিক্রয় করতে আসছেন ক্রেতারা। বর্তমান বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গৌরমতি আম, এর পাশাপাশি রয়েছে কাটিমন সহ আশিনা ও অন্যান্য জাতের আম। তবে মৌসুম যত শেষের দিকে এগোচ্ছে ততই কমছে আমের সরবরাহ, আর এর প্রভাব পড়ছে দামে। এখন আমরা বিক্রি করছি মূলত যে গৌরমতি আমটা আছে, গৌরমতি ৬,৫০০ থেকে ৬,৭০০ টাকা। আইসনি আছে, গৌরমতি আছে, কাটিমন আছে, তবে কাটিমন বিক্রি হচ্ছে আপনার ৫,৫০০ টাকা মন। আমের দাম অনেক বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতা খুবই কম। আম কিনলাম ৮০ কেজি, এখন তো ডাল সিজন, আমের দামটা একটু বেশি। দেখলাম, খালাম, ভালো লাগলো, আমটা ভালো, ওই জন্য আমি নিলাম ১০ কেজি। তবে অন্যান্য জাতের আম কমে আসায় দাম তুলনামূলক সবগুলো একটু বেশি। এ বিষয়ে জানবো এখানকার আড়তদারের কাছ থেকে। গৌরমতি আমের দামটা আপনার ৬ থেকে ৬,৫০০ টাকা মন, আর কাটিমন আপনার হচ্ছে প্যাকেটটা যাচ্ছে ৬ থেকে ৬,৫০০, আর খোলাটা ওটা হচ্ছে ৫ থেকে ৫,৫০০ টাকা মন যাচ্ছে। কৃষকরা এই দুটো আম উৎপাদন করে খুবই খুশি হয়েছে, লাভবান হয়েছে, এবং তারা বলছে যে এই দুটো আম তারা ভবিষ্যতে আরও করবে এবং আমের মৌসুমটা যাতে আরও দীর্ঘায়িত করা যায় সেই ব্যাপারে তারা কাজ করবে। শেষ ভাগের এই সময়ে বাজারে যতই আমের সরবরাহ কমছে ততই বাড়ছে আমের দাম। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান ইমরান খান নিরাপদেই কারাগারে থাকতে পারবেন। এরপর পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে কারাগারে ফেরত নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। এর আগে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সরকারের পক্ষ অবশ্য তা সরাসরি খারিজ করে দেন দেশটির সর্বোচ্চ আদালত। ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতি সহ একাধিক মামলায় কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতির কারণে গত ১ বছর ধরে উদ্বেগের সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়াতে প্রায় ১,২০০ বসতবাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ৭ দেশ। এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডা। এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ E1 এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও বেআইনি। এর ফলে বহুল আলোচিত দ্বিরাষ্ট্র বাস্তবায়নের সম্ভাবনাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এই অবস্থায় এই প্রকল্প বাস্তবায়নের পথ থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে নতুন অধ্যায় রচনা করেছে বাংলাদেশ দল। এবার তাদের মিশন ম্যাকাই টেস্ট। আগামীকাল খেলা শুরু সকাল ৬টায়। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্ট জয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনার নতুন দরজা খুলেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলকে হারানোটাই টাইগারদের বড় অর্জন। এটি বাংলাদেশ দলকে আরও এগিয়ে নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স মানাটাই হলো যে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা স্টেটমেন্ট দেওয়া, একটা বিবৃতি দেওয়া, নিজের পারফরমেন্সটাকে একেবারে মানে এনহ্যান্স করার যে একটা বিষয় থাকে বা নিজেকে একটা মেলে ধরার যে একটা বিষয় থাকে, সেটা ওই মানে করার সুযোগটা এখানে থাকে। যেমন ধরুন যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এখন দেখবেন যে শুধুমাত্র ক্রিকেট বিশ্বের না, আপনি পুরো পৃথিবীর যত স্পোর্টস এরিনা রয়েছে সবগুলো স্পোর্টসে কিন্তু এখন বাংলাদেশের এই জয়টাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, কারণ দলটা ছিল অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখনই আপনি ভালো পারফরমেন্স করবেন, তখন এমনিতেই আপনাকে কিন্তু পুরো বিশ্বের নজর বা ফোকাস কিন্তু আপনার উপর চলে আসবে। ডারউইন টেস্টে তানজিদ সেঞ্চুরি করলেও জয়ের মূল নায়ক ছিলেন পেসার হাসান মাহমুদ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। একাই নেন 6 উইকেট। দ্বিতীয় ম্যাচেও দলের ট্রাম্প কার্ড হিসেবে থাকছেন তিনি। কোনো একজনকে যদি বিশ্রামও দেয় টিম ম্যানেজমেন্ট, অন্তত আমি অবাক হব না। তবে হাসান মাহমুদ বিশ্রাম পাচ্ছেন না। তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন, আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই সিরিজে তিনি সেরা আপনার পেস বোলার। এই এত সুন্দর পারফরমেন্সের পর নিশ্চয়ই তাকে পরের ম্যাচেও তিনি বাংলাদেশ দলের অন্তত পেস বোলিংয়ে একটা ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন যে ডারউইন টেস্টে যেটা অস্ট্রেলিয়া যেটাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি আতঙ্কে ছিল যতবার আপনার হাসান মাহমুদ বোলিংয়ে এসেছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেললেও টেস্ট খেলার সুযোগ হয়নি। এই সফরে যারা খেলছেন তারা সৌভাগ্যবান বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এই দলের যারা খেলার সুযোগটা পেয়েছেন, যারা ভালো পারফর্ম করতে পেরেছেন, তারা খুবই লাকি, তারা খুবই সৌভাগ্যবান। এবং সেই সৌভাগ্য এই ম্যাচে জিতে তারা সেই সৌভাগ্যটার পরশে আরেকটু বাড়িয়ে নিয়েছেন, কোনো সন্দেহ নেই। সামনে আরেকটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচেও যদি তারা ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে তা বলা যেতে পারে যে দে উইল কাম ব্যাক উইথ হোল, অর্থাৎ তারা সব কিছু নিয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে পেরেছেন। 22 আগস্ট ম্যাকায়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। লিডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়িয়েছে 8 উইকেটে 366 রান। প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয় 171 রানে। হেডিংলিতে শুরুর ধাক্কা সামলে ইংলিশদের শক্ত ভিত গড়ে দেন জো রুট ও জর্ডান কক্স। দুজন করেন 150 রানের জুটি। 73 রান করেন কক্স। ব্যক্তিগত 66 রানের ইনিংস খেলে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের অর্ধশতকের রেকর্ড ছুঁয়ে ফেলেন রুট। টেস্টে এটি তার 48তম অর্ধশতক। স্বাগতিকদের বিপক্ষে আলো ছড়ান সফরকারী দলের স্পিনার আলী ওসমান। 3 লায়ন্সের 5 ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে প্রথমবার 5 পান তিনি। ব্রাজিলে হতে যাওয়া 2027 নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ও ভেন্যুগুলোর বিস্তারিত তথ্য জানানো হয়। আগামী 24শে জুন ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। একই ভেন্যুতে 25শে জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। একটি সেমিফাইনালও হবে মারাকানায়। স্বাগতিক হওয়ায় ব্রাজিলকে এ গ্রুপের শীর্ষ দল হিসেবে রাখা হয়েছে। 2027 নারী বিশ্বকাপের ম্যাচ হবে ব্রাজিলের 8টি শহরের 8টি স্টেডিয়ামে। এর মধ্যে সবচেয়ে বেশি 10টি আয়োজন করবে সাও পাওলোর নিউ কিমিকা অ্যারেনা। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
দীপ্ত সংবাদ শেষ করার আগে বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 23তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল, পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার, প্রস্তুতি সম্পন্ন। ইমরান খানকে নিয়ে খেলছে পাকিস্তান সরকার, হাসপাতাল থেকে ফের কারাগারে প্রেরণ, অনিশ্চিত ভবিষ্যৎ। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, লক্ষ্য নতুন অধ্যায়ের সূচনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।